চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মাহাজান। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে আমেরিকাতে বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন? এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আপনি জানেন যে বেশ অল্প কিছুদিন আগেই আমেরিকা ইলেকশন হলো এবং ডোনাল্ড ট্রাম্প উনি বেশ অপ্রত্যাশিতভাবেই জিতে গেল। ফলে আগামী 4 বছর উনি ক্ষমতায় গ্রহণ করবে জানুয়ারি 20 তারিখে। এরপর থেকে পরবর্তী 4 বছর বেশ ঝড় তুফান বয়ে যাবে আর কি ইমিগ্রেন্টদের উপরে। কাজেই প্রবাসী বাংলাদেশিরাও ইমিগ্রেন্ট কমিউনিটির অংশ, বাংলাদেশিদের উপরেও বেশ ঝড় তুফান বয়ে যাবে। তো এখন হলো সেই ঝড়ের আগের যে একটা স্থিতাবস্থা সেটা চলছে। কাজে ইন জেনারেল ভালো আছে, বাট সবাই একটু উদ্বিগ্ন যে কি হবে এটা নিয়ে। ট্রাম্প আসার পরে একটা অপ্রত্যাশিতভাবে আপনি বলছিলেন, এটার কারণটা একটু জানতে চাই যে অপ্রত্যাশিত কেন, এবং আরেকটি বিষয় যে বাংলাদেশি প্রবাসীদের উপর যে ইম্প্যাক্টটা পড়তে চলেছে সেটা কতটুকু ভয়াবহ বা কতটুকু পূর্ব প্রস্তুতি আসলে প্রবাসীদের এখন নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এটা অপ্রত্যাশিত কারণ হলো মানে ট্রাম্প তো এর আগেও 4 বছর প্রেসিডেন্ট ছিল এবং সে এমন অনেক কাজ করেছে যেটা প্রেসিডেন্ট সুলভ না। এমনকি ক্ষমতা চলে যাওয়ার পরেও তার বিরুদ্ধে বিচার হয়েছে এবং সে কনভিক্টেড ফেলন, অপরাধ প্রমাণিত হয়েছে, জাজ রায় দিয়েছে। এরকম একজন ব্যক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং অনেক ইন্টারনাল পলিটিক্সের ক্ষেত্রেও সে এমন কিছু পলিসি চিন্তাভাবনা করে ইমপ্লিমেন্ট করার প্ল্যান নিয়ে আগাচ্ছে যে এটা আসলে কোনোভাবেই আমেরিকার জন্য ভালো না। এই কারণে আমরা জানতাম যে তার কিছু পপুলারিটি আছে, কিন্তু আমরা সবাই মনে করতাম শেষ পর্যন্ত উনি হয়তো জিতবে না। এই কারণে অপ্রত্যাশিত বিজয়। আর ইম্প্যাক্ট কতটা পড়বে এইটা বেশ ভয়ঙ্করভাবেই পড়বে। তার কারণ হলো গত 4 বছর উনি যখন প্রেসিডেন্ট ছিল তখন ওনার হাতে এত একচ্ছত্র ক্ষমতা ছিল না। এবার উনি পপুলার ভোটেও জিতছে, ইলেকট্রাল কলেজেও জিতছে। এর বাইরে আমেরিকান আপনি জানেন যে একটা থাকে, বিভিন্ন চেম্বারের হাতে পাওয়ার থাকে, কংগ্রেসের হাতে পাওয়ার থাকে, সিনেটের হাতে পাওয়ার থাকে, জুডিশিয়ারির হাতে পাওয়ার থাকে। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে রিপাবলিকানদের একক সংখ্যাগরিষ্ঠ, ফলে এবং সে আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ। ফলে আমরা ভয় পাচ্ছি যে হয়তো ট্রাম্পের আগামী যে 4 বছর এখানে অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যেমন উনি অলরেডি বলা শুরু করেছে যে আপনি জানেন যে আমেরিকায় যদি কোনো শিশুর জন্ম হয় ওই শিশু জন্মগতভাবে আমেরিকার নাগরিক। ট্রাম্প অলরেডি বলে দিয়েছে যে এটা ক্যান্সেল করে দেওয়া হবে। আমার ওপিনিয়ন হলো উনি এটা পারবে না ক্যান্সেল করতে, কিন্তু না পারলেও এই যে সে একটা ক্যাম্পেইন করছে এইটা একটা ইম্প্যাক্ট পড়বে। ইন জেনারেল অভিবাসনের উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। এখন যেমন হাজার হাজার ছেলে মেয়ে প্রত্যেক বছর স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যাচ্ছে, আগে তারা খুব সহজেই আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে যেত এবং সিটিজেন হয়ে যেত। এখন এই পথটা আগের মতো মসৃণ থাকবে না, একটু কণ্টকাকীর্ণ পথ হবে। তারপরে ইমিগ্রেন্টরা ধরেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় তারা একটা বেনিফিট পেত। যেমন ফেডারেল গভর্নমেন্টের যত জব আছে এই জায়গায় যারা মাইনরিটি কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটি, মাইনরিটি কমিউনিটি, তাদের একটা এক্সট্রা বেনিফিট থাকতো। ফলে তারা সহজে চাকরি বাকরি পেত, ব্যবসা বাণিজ্য করতে পারতো। ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছে যে ফেডারেল গভর্নমেন্টে যত লোক চাকরি করে এর অর্ধেককে সে ছাঁটাই করে দেবে এবং যে অর্ধেককে রাখা হবে সেটাও যারা তার প্রতি লয়াল তাদেরকে রাখা হবে। তো এইসব সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে যে আগামী 4 বছর বাংলাদেশি কমিউনিটি বেশ খারাপ সময় পার করবে। বাংলাদেশের এই যে পরিবর্তিত একটা পরিস্থিতি, এখানে আসলে প্রবাসীদের ভূমিকা কতটুকু? আমরা অনেকেই জানি না যে আমেরিকায় কিন্তু প্রায় 1 লাখ বাংলাদেশি খ্রিস্টান বসবাস করে। এই যে 1 লাখ বাংলাদেশি খ্রিস্টান ওখানে আছে, তারা বিভিন্ন চার্চে যাচ্ছে। এই চার্চে গিয়ে কিন্তু এই বড় বড় নেতাদের সঙ্গেই তাদের দেখা হয়, পরিচয় হয়। ফলে এই যে 1 লাখ প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান, তাদেরকে কিন্তু বর্তমান সরকার কাজে লাগাতে পারে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে তারা একটা সেতু বন্ধন রচনা করতে পারে। ফলে আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের যদি কেউ আমার এই অনুষ্ঠান দেখে থাকে যে এই যে প্রবাসী 1 লাখ বাংলাদেশি খ্রিস্টান তাদেরকে আপনারা কাজে লাগান। প্লাস ধরেন বাংলাদেশে যে সব চার্চ আছে সেসব চার্চের একজন তরুণ উদীয়মান পাদ্রী, তাকে হয়তো আমেরিকায় শুভেচ্ছা দূত হিসেবে পাঠানো যেতে পারে, ইউরোপে শুভেচ্ছা দূত হিসেবে পাঠানো যেতে পারে। তিনি আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলবেন, বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলবেন, বিভিন্ন অঙ্গরাজ্যে যাবেন, ইউরোপের বিভিন্ন দেশে যাবেন, গিয়ে বাংলাদেশ যে একটা শান্তি সমৃদ্ধির দেশ, এইখানে যে এমনি টুকটাক ঝামেলা তো সব দেশেই থাকে, পৃথিবীর সব দেশে থাকে, কিন্তু ইন জেনারেল কিন্তু সবাই সুখে আছে, এই বিষয়গুলি তিনি তুলে ধরবেন। এরকম একজন শুভেচ্ছা দূত যদি পাঠানো যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশের ইমেজ ভালো হবে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমাদের বর্তমান সরকারের একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে।
আরেকটা বিষয় হলো এই যে বললাম যে যারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা সবাই বড় ব্যবসায়ীরা ব্যবসা করতে চায়। যেমন ইলন মাস্ক খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে আছে, এখন সামনে আরো গুরুত্বপূর্ণ পোস্টে যাবে। ইলন মাস্কের যে টেসলা কোম্পানি, গাড়ি কোম্পানি, বাংলাদেশ সরকার কিন্তু একটা টেসলার প্ল্যান্ট স্থাপন করতে তাকে উৎসাহ দিতে পারে। তিনি বড় বড় ব্যাটারি তৈরি করে, যে গিগা ফ্যাক্টরি বলে, গিগা ফ্যাক্টরি স্থাপন করতে পারে বাংলাদেশে। এতে বাংলাদেশের ইকোনমি উন্নত হলো, কর্মসংস্থান তৈরি হলো, প্লাস ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভালো সম্পর্ক তৈরি হলো। এই যে মেকানিজমগুলি, এটাকে যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বর্তমান বাংলাদেশ সরকার একটা ভালো সম্পর্ক হওয়া সম্ভব। ট্রাম্পের আমলে যদি এখন আমরা বলি আমরা কি কি সুবিধা পেতে পারি, এটা নিয়ে যদি একটু কথা বলি, যদি সম্পর্কটা ভালো হয় বা কিংবা তার বর্তমানে যদি এখন আমাদের অপরচুনিটি পাওয়ার কোনো বিষয় থাকে, তাহলে আমরা কি কি অপরচুনিটি তার কাছ থেকে নিতে পারি? অনেক অপরচুনিটি নেওয়া যেতে পারে। ট্রাম্প হলো জাতে ব্যবসায়ী, একেবারে তার রক্তে ব্যবসা। কাজেই বাংলাদেশের একটা বিশাল পাওয়ার হলো তরুণ প্রজন্ম। আমি আমেরিকা থাকি, তো আমেরিকার যারা আমাদের বয়সী জেনারেশন, এরা খুব একটা কাজকাম করতে চায় না। বাংলাদেশিরা কিন্তু খুবই কর্মঠ। বাংলাদেশে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, ইসের দিক থেকে সাইজে ছোট কিন্তু জনসংখ্যায় বিশাল দেশ, একটা বিশাল তরুণ প্রজন্ম, শিক্ষিত একটা কনজিউমার গ্রুপ। ফলে আমরা যদি ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারি, বাংলাদেশের অর্থনীতি যদি আমেরিকান বড় বড় কর্পোরেশনের জন্য ওপেন করে দেওয়া হয়, কিন্তু ওপেন আবার এরকম না যে তারা এসে জাস্ট সবকিছু নিয়ে যাবে আমাদের কাছ থেকে, আমরা কিছু পাবো না, তা না। এখানে একটা উইন উইন সিচুয়েশন হতে হবে, দেনা পাওনা সমান হতে হবে। আমেরিকান একটা ছোট এক্সাম্পল দিই, বাংলাদেশের যে হেলথ কেয়ার সেক্টর, এখানে এখনো অনেক পুরনো স্টাইলে চলতেছে। ইউরোপিয়ান বা আমেরিকান যে বিগ হেলথ কেয়ার সিস্টেম আছে, বড় বড় হসপিটাল, তাদেরকে যদি আমরা উৎসাহ দিতে পারি যে আপনারা বাংলাদেশে আসেন, বড় হসপিটাল স্থাপন করেন, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণদেরকে ইন্ডিয়া বা সিঙ্গাপুর, ব্যাংকক চিকিৎসার জন্য যেতে হবে না। তারা এখানে বসেই আমেরিকান স্ট্যান্ডার্ডের বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের চিকিৎসা পেতে পারে। তো এরকম সুসম্পর্ক যদি হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি লাভবান হবে, বাংলাদেশের কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশের অর্থনীতি আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। বা খুব সুন্দর একটি কথা বলেছেন। এবং আপনি বলছিলেন অলরেডি যে আসলে কিভাবে ট্রাম্পের সাথে বা আমাদের সম্পর্কটা, বাংলাদেশের সম্পর্কটা ভালো করা যেতে পারে। সো আপনার কাছে আবার একটু কোশ্চেন করতে চাই, ট্রাম্প এবং ডক্টর ইউনূসের আসলে সম্পর্কটা আপনি আগামীতে কেমন প্রত্যাশা করছেন? প্রত্যাশা তো করি খুব ভালো। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একজন ডেমোক্র্যাট। আমি ইলেকশন করেছিলাম বছর 2 আগে, হেরে গেছি, যদিও অনেক ভোট পাইছি, আমি ওটাতে অনেক হ্যাপি। আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে অত পছন্দ করি, আমি ফ্র্যাঙ্কলি বলি। কিন্তু আমি চাই যে বাংলাদেশ সরকারের সঙ্গে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা ভালো সম্পর্ক থাকুক। কারণ হলো যে আমরা যে যাই বলি, আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল পার্সন, আর ট্রাম্প এমনিতেই প্রেসিডেন্ট পাওয়ারফুল থাকে, ট্রাম্প আরও বেশি পাওয়ার এক্সারসাইজ করবে, এটা আমরা চাই বা না চাই সে করবেই। কাজে তার সঙ্গে যদি বাংলাদেশ সরকারের, বিশেষ করে বর্তমান যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা এতটা এক্সপেরিয়েন্স না, তাই না, সরকার পরিচালনায় জনগণের দাবি জানা, বোঝা এবং মোকাবেলা এক্সপেরিয়েন্সটা, তারা যদি পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশসমূহ, বিশেষ করে ধরেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চায়না, রাশিয়া, সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে পারে, এটা বাংলাদেশের জন্য মঙ্গল। আমার সর্বত প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হোক। একই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, সব দায়িত্ব যে সরকারকেই পালন করতে হবে তা না। দেশের যে বৃহত্তম রাজনৈতিক দল আছে, যেমন ধরেন বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, আরও যেসব দল আছে, আমি সবাইকে চাই যে বর্তমানে কিন্তু একটা হিউজ ক্যাম্পেইন চলতেছে বাংলাদেশের বিপক্ষে, বুঝছেন, যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এখানে বিভিন্ন গ্যাঞ্জাম হচ্ছে, এরকম একটা ক্যাম্পেইন আছে। এই ক্যাম্পেইনের বিরুদ্ধে সবাইকেই কিন্তু একটা ভয়েস রেইজ করতে হবে। বিশেষ করে একটা ছোট এক্সাম্পল দিই, বাংলাদেশে চাইলে ধরেন আমি বিএনপিকে সে নাম ধরে বলি, তাদের প্রতি আমার একটা সাজেশন থাকলো, অনুরোধ থাকলো, তারা কিন্তু একটা সম্প্রীতি সম্মেলন করতে পারে, যে সব জাতি গোষ্ঠী, বাংলাদেশে কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, মুরং, গারো পাহাড়ের আছে, সাঁওতাল আছে, তাদের সবাইকে নিয়ে, সব ধর্মের মানুষ নিয়ে একটা সম্প্রীতি সম্মেলন করা যেতে পারে, এবং সেখান থেকে আমরা দেখাতে পারি যে বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। তো আসলে সরকার, প্রধান বিরোধী দল, জনগণ সবাই মিলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে যে ক্যাম্পেইনগুলি হচ্ছে বহির্বিশ্বে, নেগেটিভ ক্যাম্পেইন, এটার বিরুদ্ধে যাতে আমরা একটা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে একটা আমাদের পক্ষে একটা প্রচারণা চালাতে পারি। আচ্ছা, আরেকটি মতামত আমরা যদি দেখি, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে তো আবেগটা বেশি কাজ করে, একটা জোশ থাকে, সেই জায়গা থেকে কোনো জায়গা থেকে অথবা কিছু মন্তব্য আসে যে কোন দেশের প্রেসিডেন্ট কি হলো সেটার ইম্প্যাক্ট হয়তো বা আমাদের বাংলাদেশে পড়বে না বা আমাদের যায় আসে না, সেই জায়গা থেকে কতটুকু আসলে এই কথাটা যৌক্তিক, কিংবা আসলে এই কথাটা কতটুকু সঠিক? এই কথাটা সঠিক না। প্রথম কথা, এই কথাটা সঠিক না, ইম্প্যাক্ট পড়বেই, আসলে ইম্প্যাক্ট পড়বেই, কারণ আমরা একটা গ্লোবাল ওয়ার্ল্ডে বাস করি।
বুঝছেন, আমাদের এখানে ধরেন একটা কথা আছে যে ধরেন এখান থেকে 100 মাইল দূরে যদি একটা প্রজাপতি পাখা নাড়ায় এখানে ঝড় উঠে, তো এইটার ইম্প্যাক্ট থাকবে। কিন্তু আবার তাদের যে স্পিরিটটা, তরুণ প্রজন্মের যে তারা যে জোর করে বলতে পারতেছে যে আমেরিকার প্রেসিডেন্ট কি হলো, আই ডোন্ট কেয়ার, এটার ইম্প্যাক্ট পড়বে না, এই স্পিরিটটাকে আমি আবার রেসপেক্ট করি। এই চেতনাটা দরকার, এই সাহসটা দরকার, এই সাহসিকতা দরকার, এই আবেগটা দরকার। আবেগ না থাকলে আমরা আগাইতে পারবো না। একটা কথা প্রচলিত আছে, আপনি যদি আপনার জীবনের 20 বছর বয়সে সমাজতন্ত্রী না হন, মানে কমিউনিস্ট, মানে একটু উদারনৈতিক না হন, তাহলে আপনি প্রকৃত মানুষ না। আবার 40 ক্রস করার পর আপনি যদি একটু কনজারভেটিভ না হন, তাহলে আপনি প্রকৃত মানুষ না। কাজে যেটা করতে তরুণ প্রজন্মকে এরকম বড় বড় কথা বলতে হবে, আবেগ নিয়ে এগিয়ে যেতে হবে। আর যারা একটু মুরব্বী আছে তাদেরকে আবার একটু হিসাব নিকাশ করে চলতে হবে। এই দুই জেনারেশনের একটা সংঘবদ্ধ সুন্দর একটা মিলন মেলার ফলে আমাদের আবেগও কাজ করবে, আবার আমাদের মাথাও কাজ করবে। চমৎকার কথা বলেছেন। এবং আরেকটি বিষয় যে সবাই তো আসলে নিজের লাইফটাকে বেটারভাবে সুন্দরভাবে কাটাতে চায়, তো সেই স্বপ্ন থেকে কিন্তু অনেকে আমেরিকা যাওয়ার স্বপ্ন করেন এবং সেখানে সেটেল হওয়ার একটা স্বপ্ন দেখেন, সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখেন। সো ট্রাম্প আসার পরে অনেকেরই স্বপ্নটা ভেঙে গেছে এবং অনেকে হতাশ হয়ে গেছেন। সো তাদের জন্য আপনার কি বলার আছে? হতাশ হয়ে থাকবেন নাকি আসলে আশা নিয়ে বাঁচবেন? প্রশ্নই আসে না, হতাশ হওয়া যাবে না, কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া যাবে না। অবশ্যই ট্রাম্পের 4 বছরে ইমিগ্রেশন প্রসেস অনেক কঠিন হয়ে যাবে। গত 4 বছর যেমন ছিল তার চেয়ে কঠিন হবে। এখন যেমন ধরেন প্রত্যেক সেমেস্টারে প্রায় 10-12 হাজার স্টুডেন্ট আমেরিকায় পড়তে যায় এবং অধিকাংশ স্কলারশিপ নিয়ে যায়, তারা খুব ভালো একটা লাইফ লিড করছে। আগামী 4 বছর হয়তো এত সহজ হবে না, একটু কঠিন হবে, কিন্তু যত কঠিন হবে আমাদেরকে তত বেশি চেষ্টা করতে হবে যাতে আমাদের সংখ্যা কমে না যায়। আগের চেয়ে বেশি চেষ্টা করতে হবে। এবং ইমিগ্রেশন যতই কঠিন হোক, আমেরিকা ইমিগ্রেন্টদের দেশ। আমি একজন আমেরিকান, আমার মতো হাজার হাজার লাখ লাখ মিলিয়ন ইমিগ্রেন্ট মিলিয়ে আমেরিকা। ইমিগ্রেশন থাকবেই, প্রসেসটা হয়তো একটু কঠিন হয়ে যাবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। তবে একটা জিনিস আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা হলো যে আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনার আমেরিকায় যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা আছে। আপনাকে প্রপার চ্যানেলে চেষ্টা করতে হবে। অনেকেই দেখবেন যে সাউথের বর্ডার ক্রস করে পায়ে হেঁটে আমেরিকায় ঢোকে, এটা ভালো না। এটা ইলিগালভাবে আমেরিকায় গিয়ে আপনি যে লাইফটা, এটা কোনো সম্মানজনক লাইফ না। আমি সবাইকে ডিসকারেজ করি যে আপনার লিগ্যাল ওয়েতে প্রপার চ্যানেলে আমেরিকায় আসেন। সবার জন্যই কিছু না কিছু অপরচুনিটি আছে। ট্রাম্পের আমলে হয়তো একটু কঠিন হবে, কিন্তু আপনি একটু চেষ্টা বাড়ায় দেন, পসিবল। এবং আমি চাই যে বাংলাদেশ থেকে গত 4 বছরে যে পরিমাণ ইমিগ্রেশন হয়েছে আমেরিকায়, আগামী 4 বছরে তার চেয়ে যাতে বাড়ে, এটা আমার প্রত্যাশা থাকবে। আচ্ছা, এবং এই যে আমরা যে বলছি যে আরও কঠিন হবে, ইমিগ্রেশনটা আরও কঠিন হবে, কঠিনতর থেকে কঠিনতর যদি কথাটাই আসে, তাহলে কি ধরনের কঠিনতার সম্মুখীন আসলে হতে পারে যে যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য কি ধরনের ডিফিকাল্টি আসতে পারে, সে ব্যাপারে যদি একটু হালকা করে নলেজ দিতেন। জি, যেমন ধরেন একটা ছোট এক্সাম্পল দিই। আপনি জানেন যে বাংলাদেশ থেকে অনেকে গিয়ে তারা অ্যাসাইলাম ফাইল করে, এবং উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিবাডি, অধিকাংশ অ্যাসাইলাম কেস আসলে সঠিক কেস না। এখানে আসলে তাদের এত মেজর কোনো প্রবলেম নাই। তো ডেমোক্রেটদের আমলে যেটা হয় যে জাজরা একটু লিবারাল থাকে, লিবারাল জাজ অ্যাপয়েন্ট করে, তারা একটু আপনি সুন্দর করে বলতে পারলে তারা মেনে নেয়, ফলে অনেক কেস অ্যাপ্রুভ হয়ে যেত। ট্রাম্পের আমলে ট্রাম্প প্রথমে যে কাজ করবে, জাজের সংখ্যা কমায় দিবে। কমায় দিলে যেটা হবে যে ধরেন 100টা কোর্ট আছে, 100 কোর্টে যদি 80 জন জাজ থাকে, ফলে 20টা কোর্ট খালি পড়ে থাকবে, কেসের ব্যাকলগ পড়ে যাবে, কেসগুলি হিয়ারিংগুলি ঠিকমতো হবে না, ফলে লেন্দি হবে। এবং জাজদেরকে দেওয়া হবে, গাইডলাইন দেওয়া হবে যে তাদেরকে অনেক স্ট্রিক্ট হতে হবে। যখনই পলিসি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করবে, তখন যারা অ্যাসাইলাম ফাইল করছে তাদের কেসের অ্যাপ্রুভালের সংখ্যা কমে যাবে। আরেকটা এক্সাম্পল দিই, আমেরিকায় অনেক সরকারি বেনিফিট আছে, ফ্রি হেলথ ইন্স্যুরেন্স, অনেক বেনিফিট আছে। এই বেনিফিটগুলি মূলত যারা আমেরিকান সিটিজেন তাদের জন্য। কিন্তু ওইসব অফিসে গিয়ে যদি আপনি আবেদন করেন, অধিকাংশ বিশেষ করে বড় শহরে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসে অফিসার এগুলি খেয়াল করে না, আবেদন করলেই দিয়ে দেয়, কারণ ও ব্যস্ত মানুষ, ও এত টাইম নেই, আপনি সিটিজেন না। এখন অনেক স্টুডেন্টরা এইসব বেনিফিট নেয়, বিশেষ করে গত 4 বছরের নিচে। এবং ডেমোক্রেটরা আবার এইসব বিষয়ে একটু চোখ বন্ধ করে থাকে, ঠিক আছে তোমার নেওয়ার কথা ছিল না, তুমি নিচ্ছ, ইটস ওকে, সমস্যা নাই। ট্রাম্প আবার এগুলো খুবই স্ট্রিক্টলি ফলো করবে। ট্রাম্প যখন আগে 4 বছর প্রেসিডেন্ট ছিল, একটা স্পেশাল ফর্ম তৈরি করছিল, ফর্মের নাম I-944। এই ফর্মে আপনি যখন গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন, আপনার টোটাল কি অ্যাসেট আছে, টোটাল কত লোন আছে, আপনি কি সরকারি বেনিফিট নিছেন, আপনার গাড়ি কয়টা, বাড়ি কয়টা, মানে ডিটেলস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইনক্লুডিং ট্যাক্স ফাইল সাবমিট করা লাগতো। বাইডেনে সেটা বন্ধ করে দিছে। আমরা ভয় পাচ্ছি যে এইটা ট্রাম্প আসার সাথে সাথে আবার চালু করবে। শুধু যে চালু করবে তা না, এবারকার ফর্মে আরও বেশি ইনফরমেশন দিতে হবে। এতে যেটা হবে, এই যে গত 4 বছরে যারা পাবলিক বেনিফিট নিছে, যারা ধরেন ফ্রি হেলথ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন বেনিফিট যেগুলি তারা পাওয়ার কথা না, তারা অনেক সাফার করবে। তারপরে অ্যাপ্রুভালের সংখ্যা কমায় দিবে।
মানে মোটামুটি টোটাল ইমিগ্রেশন প্রসেসটা আরো বেশি স্ট্রিক্ট হবে, আরো বেশি কঠিন হবে, কিন্তু আমেরিকায় মানুষ লাগবেই, তারা মানে আমেরিকার ইমিগ্রেন্ট লাগবেই, সবই ঠিক থাকবে, শুধু প্রসেসটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন, যেটা আশা করছি দর্শকদের অনেক হেল্প হবে, এবং আমাদের সমসাময়িক বিষয় নিয়েও আপনি বেশ খুব ভালো কিছু কথা বলেছেন, আমার বেশ পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, আপনার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।